উদ্ভট একটা মানে পাগলাটে কর্মকাণ্ড আহ, হচ্ছে এখানে। আরেকটা বিষয় যে সরকার, এই সরকারটা হচ্ছে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার, তার আন্ডারে ইলেকশন হওয়ার কথা, অর্থাৎ তারা কেউ ইলেকশনে পার্টিসিপেট করবে না। এখন এই এই যে যে একটা নতুন পার্টি হয়েছে, পার্টিটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেরণায়, ওনার প্রেরণায় কিন্তু এই পার্টিটা হয়েছে। যে পার্টিটাকে অনেকে কিংস পার্টি বলছে। আমি একে কিংস পার্টি বলতে পারি না। আমি চিন্তা করে দেখলাম কিংস পার্টি না, কিংস পার্টি হলো যে পার্টির কেউ সরকারে থাকে না, কিংস এর একটা আনুগত্য থাকে, কিংস একটা তাদেরকে কিং রাজা তাদেরকে সুদৃষ্টিতে দেখেন। এখানে হচ্ছে কি পার্টির একটা অংশ এই এসের ক্ষমতায় আছে, একেবারে পুরোপুরি ক্ষমতায় আছে, অনেকগুলি ভালো ভালো মন্ত্রণালয় তাদের অধীনে আছে। আর কয়েকজন এসে গেছে আপনার ইসের কি বলে এই, রাজনৈতিক মাঠে। সুতরাং ইট ইজ এ হাইব্রিড কিংস পার্টি। এটা একটা ভয়াবহ রকমের এই ধরনের নির্বাচন অতীতে বাংলাদেশে কিন্তু হয় নাই, এই ধরনের নির্বাচন প্রক্রিয়া শুরু হয় নাই। কিন্তু একদল ক্ষমতায় থাইকা আরেকজনকে পাঠাই দিছে, কিন্তু ক্লেম করতেছে যে আমরা নিরপেক্ষ। আমি আপনি কি মনে বলতে করি চাচ্ছেন, আপনি কি বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনূসের যে সরকার এই মুহূর্তে আছে তাদের মাধ্যমে যদি তত্ত্বাবধানে যদি নির্বাচন অনুষ্ঠান হয় আগামীতে, সেটা ডিসেম্বরই হোক অথবা আগামী বছরের মার্চেই হোক, সেই নির্বাচনটা আপনার কাছে মনে হয় নিরপেক্ষ হবে না? না, ডেফিনেটলি নিরপেক্ষ হবে না, ডেফিনেটলি নিরপেক্ষ হবে না, এটা তো বোঝাই যায়। আর একটা বিষয় হচ্ছে কি, সেই নির্বাচনে বিএনপি বলেন অন্যান্য যে পার্টি আছে হয়তো জামাত বাদে, তারা কি তার সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন? এটাও কিন্তু একটা, অংশগ্রহণ করবেন না। এই যে দেখেন এই পার্টির এই এই যে পার্টির যেদিন শুরু হলো সেদিনই তো তাদের অশুভ সব কর্মকাণ্ড শুরু হয়েছে। সেখানে বিভিন্ন জেলার ডিসিরা সরকারি ব্যয়ে, সরকারি ব্যবস্থাপনায় মানুষ পাঠাইছে বাসে কইরা। তো এই পার্টির ভবিষ্যৎ কি? এই পার্টি তো আপনি স্টিল বর্ন, মানে বিকলাঙ্গ এক শিশু হিসেবে জন্মগ্রহণ করলো। তাদের উচিত ছিল স্বচ্ছতা, তাদের উচিত ছিল দারিদ্রতাই তাদের জন্য সম্পদ হয়ে দাঁড়াইতো, তাদের যে কটা লোক আসতো সেটাই যথেষ্ট ছিল। এই যে ডিসিরা আবার ওটাকে লিক করে দিছে, কারণ ডিসিদেরকে আপনার ফায়ার করতেছেন যে পার্সিয়ালিটি করার জন্য, তারা সেখানে অফিস অর্ডার করে সেই কাগজপত্র জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেখানে আবার নানাবিধ এক্সপ্লানেশন দিচ্ছেন একজন প্রেস সচিব, উদ্ভট এক্সপ্লানেশন, যে উনি মনে হয় কোনোদিন সরকারি কোনো কর্মকাণ্ড উনি দেখেন নাই। মেইন প্রশ্নটা হচ্ছে কি, যদি বিএনপি নির্বাচনে না যায়, অন্যান্য দল না যায়, এই এই যে এই দল জামাত আর এই নতুন দল এরা মিলে যদি একটা নির্বাচন করে, তখন এটা কিন্তু কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে দেশ চলে যাবে। এমনকি আপনার এটাকে ভাবা খুব একটা দূরবর্তী ভাবনা হবে না যে সিভিল ওয়ারের দিকে চলে যেতে পারে। কারণ আপনি দেখেন যে 6,000 অস্ত্র আপনার লুট হয়ে গেছে, সেই অস্ত্র উদ্ধার হয় নাই। এই অস্ত্রগুলিকে উদ্ধার সরকার করার উদ্যোগ নেয় নাই বা উদ্ধার করতে পারে নাই, এটা একটা ফেলিওর। এখন আমি মনে করি কি, যে এটার পরিত্রাণের উপায় হচ্ছে যে, আমি নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু যে নিরপেক্ষতা হারিয়েছেন তা না, ওনার সেই অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটি নাই প্রশাসনের উপরে, যে উনি একটা নির্বাচন, স্থানীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, এমনকি আপনি যদি স্কুল কমিটি নির্বাচনও যদি দেন সারা বাংলাদেশে একদিনে, সেটাও উঠে আনতে পারবে না। এই ধরনের একটা আহ, মানে হযবরল অবস্থা। এই অবস্থায় এই সরকার, এই সরকারের সরে যাওয়া উচিত, এই সরকারের সরে যাওয়া উচিত। আর একটা সরকার গঠন করা উচিত, শক্ত শক্ত সামর্থ্য আপনার প্র্যাকটিক্যাল লোকজন নিয়ে পেছনে। আপনার ডেফিনেটলি এই ধরনের সিচুয়েশনে তো সশস্ত্র বাহিনী সহযোগিতা লাগে, সশস্ত্র বাহিনীর সহযোগিতায় নতুন একটা সরকার আসুক। সেই সরকারের মেইন উদ্দেশ্যই হবে ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার অবস্থার সিচুয়েশনকে আপনার একটা অ্যাকসেপ্টেবল, একটা গ্রহণযোগ্য জি। বার্তায় আপনি নিয়ে আসা। তারা যেসব কথাবার্তা বলছে রাজনীতিতে, যে তারা নতুন বন্দোবস্ত করবে, সেকেন্ডারি রিপাবলিক করবে, এরকম নানা কথাবার্তা বলছে, এগুলো আমাদের খুব ভালো লাগছে। কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায়, সংশয় থেকেই যায় যে এরকম আপনি যদি এই গাড়ি ভাড়া করে, এর আগেও তারা জুলাই প্রক্লেমেশনের জন্য শহীদ মিনারে যেদিন জড়ো হয়েছিল, ওই দিনও কিন্তু নানাভাবে
এই গাড়ি ভাড়া করে লোক আনা হয়েছে। তো আমরা এই যে আমাদের যে তারা বলছে যে নতুন দিনের নাহিদ বলেছেন আজকে যে নতুন রাজনৈতিক চর্চা তারা শুরু করতে চান, নতুন দিনের রাজনীতি শুরু করতে চান, পরিবারতন্ত্র দূর করতে চান, রাজনীতি থেকে ফেসিবাদ দূর করতে চান, ঐক্যের রাজনীতি তারা শুরু করতে চান। সবই ভালো কথা, কিন্তু সেই ঐক্য বা সেই ফেসিবাদ বা সেই আপনার নতুন রাজনীতিটা যদি এইভাবে করেন যে সরকারি সহায়তায় গাড়ি ভাড়া করে লোক এনে ঢাকায়, এইটা নিয়ে আমার একটা জিনিস খুব মনে পড়ে গেল যে এরশাদের আমরা তখন আসলে আমরা খুবই ছোট, একদমই ছোট শৈশব বা একদম বালক, একদম ছোট। তো আমাদের বাসা তো নারায়ণগঞ্জে। আমি আমাদের আত্মীয় স্বজন বা যারা মুরব্বী স্থানীয় আছে ওনাদের কাছে শুনেছি যে ওই সময় এরশাদ যখন বাংলাদেশে পাওয়ার টেক ওভার করেন 1982-তে, এরপর পরই ঢাকায় বড় বড় সমাবেশ হতো এরশাদের, বিশাল জনসমাবেশ হতো, এবং সেটা বিটিভিতে ফলাও করে প্রচার করা হতো যে সামরিক প্রশাসক এরশাদ বা জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বিশাল জনসভা হয়েছে। এখন ছাত্ররা যদি এরকম করে বাস ভর্তি করে সরকারি রিকুইজিশন নিয়ে বিভিন্ন জেলা থেকে নিয়ে আসে, এখানে তারা মানিক এভিনিউ ভরে গিয়েছে, একদম ভরপুর মানুষ, বিশাল জনসমর্থন, সেটা তারা দেখাতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এতে নতুন দিনের রাজনীতি শুরু হবে বা নতুন বন্দোবস্ত শুরু হবে। দুটো ধাক্কা লেগেছিল। প্রথম ধাক্কাটা হলো যখনই আন্দোলনটা হয়েছে তখন আন্দোলনকারীদের কিন্তু সবার মাথায় ছিল জাতীয় পতাকা, কণ্ঠে ছিল দেশাত্মবোধক গান। কিন্তু আহ, ক্ষমতার পট পরিবর্তন বা অভ্যুত্থানের পরেই এই দুটো জায়গার উপরেই কেন যেন একটা নতুন ধরনের আক্রমণ শুরু হলো। একটা হলো যে জাতির সংবিধান পাল্টে ফেলতে হবে এবং জাতীয় সঙ্গীতটাও পাল্টে ফেলতে হবে। যাই হোক, জনগণের মধ্যে সেটার খুব একটা সাড়া তারা পাননি, ফলে জাতীয় সঙ্গীত পাল্টে ফেলার সেই জায়গা থেকে তারা একটু পিছিয়ে আসছেন। কিন্তু সংবিধান নিয়ে যে প্রশ্নটা এসেছিল, সংবিধান কি আগের সংবিধান ছুঁড়ে ফেলা হবে অথবা নতুন করে সংবিধান লেখা হবে? কথা বলে একটা দল বানাতে, দল মানে রাজনীতি, এটা রাজনীতি। আমাদের ছাত্রদের কয়জন স্বয়ং সম্পূর্ণ অর্থনীতিতে বলেন তো আমার? অর্থনীতিতে অন্যের উপর নির্ভর করে যে দল বানান, এই দল তো আসলে একই অবস্থা, কিংস পার্টি হবে। এই জিনিসটা অনৈতিক। জনগণের ভালোবাসা নেবেন, আপনি ফুটপাথ দিয়ে হেঁটে যাবেন, ট্রাম মেট্রোতে যাবেন, এটাই হবে আপনার প্রাপ্তি। আপনার পাদেরও গাড়ি চালাবেন, এই যে আজে বাজে শব্দ আসতেছে বিটকয়েন, আমি খুব লজ্জা লাগতেছে, এদেরকে নিয়ে গর্ব করতাম গতকাল পর্যন্ত, সকাল পর্যন্ত। তারপরে যা দেখতেছি আমার খুব লজ্জা লাগতেছে। মানে রাজনীতি দল করে নিজে স্বয়ং তারপর রিকুইজিশন করে গাড়ি আনা, আসলে জানি না কেন এই সমস্যাটা হইলো। এরা ছোট মানুষ, আমাদের সন্তানের মতো, এদের অনেক কিছুই আমরা কিন্তু গায়ে মাখিনি। ওরা অনেক কিছু বলেছে, অনেককে ছোট করেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ মানে খুবই আপনার দৃষ্টিকটু ছিল। তারপরেও আমরা মনে করেছি তারা আস্তে আস্তে সহনীয় পর্যায়ে যাবে, তারা ভালো করবে। তারা যখন কমিটিটা ডিক্লেয়ার করলো তখন আমরা দেখলাম তাদের ধাক্কাধাক্কি, গুতাগুতি, এবং তার আগের দিন 2 দিন আগে তারা মারামারি করেছে, মেয়েদেরকে মেরেছে খুব সিরিয়াসলি। একটা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, যারা সমন্বয়কের ভূমিকায় ছিল, যারা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়তো, তাদেরই কিন্তু অবদান, যদি আমি চুলচেরা বিশ্লেষণ করি, তাদের অবদান আরো বেশি, কারণ তারা রাজনীতি করতো না। সেইখান থেকে তারা কিন্তু দেশের এই সিচুয়েশনে তারা কিন্তু নেমে এসেছিল। তারা ওই সময় তারা মায়ের খেলো, তারা মারা গেল, তারা নিহত হলো। এখনো তারা যদি এইভাবে মার খায়, আমি মেয়েটার মারটাকে কোনোভাবেই আমি ভুলতে পারছি না। এত কিছুর পরে যাই হোক, তারা যখন দল গঠন করলেন জাতীয় নাগরিক পার্টি, আমরা তখন মনে করলাম যে আমাদের সন্তানরা বড় হয়ে গেছে, এখন আর ওদেরকে ছোট বলা যায় না, কারণ আমরা এখন সিমিলার রাজনীতি করি। আমরা অন্য 10টা রাজনীতি দলকে যেভাবে দেখব, আমরা ওইভাবেই মানে দেখার জন্য আমরা প্রিপারেশন নিলাম। আমাদের দলের নেতারা তাদের ওখানে গেল, তারা বিভিন্ন জনকে দাওয়াত দিল, এম্বাসি পর্যন্ত দাওয়াত দিল। সমস্ত এম্বাসি যারা আসলো, দেখা গেল যে পাকিস্তান এম্বাসি আর ভ্যাটিকান সিটি, দুইটা ছাড়া আর কেউ আসলো না। তারা এটাও বলল, দেখেন আমাদের দাওয়াত দিয়ে আমাদের সামনে আমাদেরকে আঙ্গুল দিয়ে ছোট করার জন্য তারা বলল কি কবরস্থ করবে, উত্তরাধিকার, এই সেই, এই যে এই ধরনের, যেগুলা প্রথম দিনের রাজনীতির জন্য এটা না হলেও চলতো। কিন্তু তারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছে, এটা আসলে সহনীয় পর্যায়ে না, এটা দুঃখজনক জাতির জন্য। তারপরে আপনার তারা 2-3টা কথা তারা বলেছে, তারা
সহযোগিতা পায় না অনেকের কাছ থেকে। তারা প্রোক্লেমেশন নিয়ে কথা বলেছে, রাষ্ট্রপতি নিয়ে কথা বলেছে, তারা সেকেন্ড কি বলে যে সেকেন্ড রিপাবলিক নিয়ে কথা বলেছে। এই জায়গাগুলো তারা কিন্তু এই জায়গাগুলো দল করার আগে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, আপনি খেয়াল করবেন। এই জিনিসগুলো আমাদেরকে খারাপ লেগেছে। এবং আরো যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, আপনার পিরোজপুরের ডিসি এইভাবে তারা যে এই যে আপনার কি বলে রিকুইজিশন করে গাড়ি নেওয়া তাদের মাধ্যমে সরকারের ছত্রছায়ায়। এবং আমার খুব জানতে ইচ্ছে করে তারা এই এত বড় প্রোগ্রাম করলো, এতগুলো টাকা কোথায় পেল। আমি অনেক এখানে শুনলাম বরিশালের অনেকেই আসছে, এসে তাদের এখানে আসে নাই, তারা বাসের জন্য ভাড়া নিয়েছে 5 লাখ টাকা নিয়ে, তারা কি বলে মাওয়া ঘাটে খেয়ে দিয়ে আপনার পিকনিক করে তারা আবার ফেরত চলে গেছে। তারা মাওয়া ঘাট পর্যন্ত তাদের ছবি ওদেরকে পাঠিয়েছে, দেখিয়েছে, তারপরে আর তারা এই দিকে আসার প্রয়োজন বোধ করে নাই, তারা সারাদিন পিকনিক করে তারা চলে গেছে। তাদেরকে 5 লক্ষ টাকা দেওয়া গাড়ি বাবদ, 2টা বাসের জন্য যারা 5 লক্ষ টাকা দিতে পারে, তাদের টাকা কি পরিমাণ থাকলে, কি পরিমাণ খরচ করলে তারা এটা পারে। এই টাকার উৎস কোথায়? যারা ছাত্র, যাদের কাছে একটা মাসের খাওয়া খরচের জন্য তাদের বাবার কাছে হাত পাততে হয়, তার পরিবারের কাছে হাত পাততে হয়, তারা কিংবা টিউশন করতে হয়, তারা কিভাবে এতগুলো টাকা পেল? আমরা গত 50 বছর ধরে যে বক্তব্যটা শুনি আর কি, অমুক ভাইয়ের নেতৃত্বে একটা বিশাল মিছিল আসছে, এইরকম তাকে করতালি দিয়ে স্বাগত জানান। আমার বক্তব্যটা হলো যে পার্টির জন্ম হয় নাই ওই সময় পর্যন্ত 3টা 20 মিনিট পর্যন্ত, তো তার নওগাঁ থেকে লোক এসছে। তো আজকে যে ছেলেদেরকে ঠেলে দিলেন ডক্টর ইউনূস, তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন ফিনান্সিয়াল টাইমসে। ছেলেরা বলেছে, ছাত্ররা বলেছে যে আমাদেরকে কে চিনে, জনগণ আমাদেরকে কে ভোট দেবে। আমি বলেছি না, তোমাদের সবাইকে চিনে, সবাই তোমাদেরকে ভোট দেবে। এদেরকে আজকে রাজনীতির মাঠে যে ঠেলে দিলেন, এদের জীবন জীবিকা কি হবে? এটা তো আজকে এরা ঝুঁকির মধ্যে পড়লোই। আমার বরঞ্চ একটা প্রস্তাব ছিল যে ডক্টর ইউনূস স্যার, উনি আমাদের সর্বজন শ্রদ্ধেয়, উনি নিজেই তো একটা দল নিয়ে আসতে পারতেন। উনি বরঞ্চ উনার নিজের যে খায়েশ, নিজের যে ইচ্ছা অভিলাষ, সেটা নিজে না করে এই বাচ্চাদেরকে ঠেলে দিয়েছেন এবং ডিসিদেরকে বলে দিচ্ছেন যে ইয়ে দাও। বাংলাদেশে আমি আপনাকে বলি, বাংলাদেশে ডিসি কিন্তু কেউ নিয়োগ দিতে পারে না প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়া, প্রধান উপদেষ্টার কার্যালয় ছাড়া। তো ডিসিরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের ইশারা ছাড়া নড়ে না। ডিসিরা মন্ত্রী টন্ত্রী এমপিদেরকে তুয়াক্কাও করে না, এই কেয়ার করে না। তো আজকে এই বাচ্চাদেরকে এইসব কিংস পার্টি টার্টি না দিয়ে কিং নিজেই যদি আসতেন, একটা পার্টি করতেন, আমরা বলতাম কিং ক্যানট ডু রং, আপনি আসতেন, আমরা আপনাকে সম্মান করতাম, আপনি একটি রাজনৈতিক দল করতেন, আমরা ইলেকশনের মাঠে যাইতাম, ইলেকশনের মাঠে গিয়ে আমরা সবাই সম্মানের সাথে আলাপ আলোচনা করতাম, যে আপনাকে স্যার বলেই আমরা সম্বোধন করতাম, যে স্যার যদি পার্টি ইন পজিশন হন ওয়েলকাম, পার্টি যে আমরা যদি উনি অপোজিশন হন তাও দেশ জাতি উপকৃত হইতো। তো উনি নিজে এই কাজটি না করে উনার ইচ্ছা অভিলাষটা উনি করলেন কি বাচ্চাদের উপর চাপাই দিলেন। এই কাজটা ভালো হয় নাই। এর পরিণতি ফাইনাল রেজাল্টটা, শেষ পরিণতিটা ইতিহাস বলবে, দেখা যাক ইতিহাস কি বলে। আমার কাছে আইডিয়া হচ্ছে শেষ পরিণতিটা শুভকর না। তাদের দলের বা তাদের সমর্থনে অনেক মানুষ আছে, এরকম আমরা ধরে নেব কিনা? দেখুন, সারা দেশ থেকে তো মোবিলাইজ করবার চেষ্টা হয়েছে। আপনার যেমন পিরোজপুরের জেলা প্রশাসক মহোদয় একটি আদেশ জারি করেছেন, মানে গাড়ি রিকুইজিশনের 5টি গাড়ি আপনার তার হুকুম তামিল করবে। এখন এই ধরনের লজিস্টিক সাপোর্ট যদি পাওয়া যায় তাহলে একটা তো বড় চ্যালেঞ্জ, এই যে আপনার যাওয়া আসায় অসুবিধা হচ্ছে না, এবং সেটি একটা বড় সাপোর্ট। এটা একটা উদাহরণ, মানে আমাদের সামাজিক মাধ্যমে সর্বত্র এই আদেশটি ছড়িয়ে পড়েছে। এ ধরনের আদেশ ডেফিনেটলি অন্য জেলাগুলো থেকে হয়তোবা ইস্যু করা হয়েছে বা এসছে। তো ফলে ফ্যাসিলিটেশন যদি সহজ সাধ্য করে ফেলে আপনার এই ধরনের বিষয়গুলো, তাহলে লোকের অভাব হওয়ার কথা নয়। আর
অনেক ক্ষেত্রেই আমরা জানি যে আমাদের পলিটিক্যাল কালচারে পার্ডিয়াম একটা কালচার ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে, জনপ্রতি 500, 1000 whatever, মানে আপনার খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, ইন ক্যাশ অর কাইন্ড, সেটাও অনেক ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। আপনার লজিস্টিক সাপোর্ট আপনার ফ্যাসিলিটেট করেছে পুরো প্রক্রিয়াটি। এই দেশ কিভাবে ঠিক করবেন আপনি, আর কে ঠিক করবে কিভাবে? ইউনূস সাহেবের তো কোনো কিছুই হয় না, ওনার তো মাথায় কি, ওনার নিজের কাজ ছাড়া উনি কিছুই বোঝেন না। উনি কেমনে ম্যান পাওয়ার লাইসেন্স নিতে হবে মালয়েশিয়াতে এক্সপোর্ট করার জন্য, আনোয়ারের সাথে কিভাবে লাইন করবেন, কিভাবে ডিজিটাল ওয়ালেট নেবেন, যেগুলি নিয়েছেন উনি, ইউনিভার্সিটি করবেন, 999 নেবেন, এখন ঘুরতেছে মাস্কের পিছে, ডক্টর খলিলকে লাগিয়েছে যে তুমি এইটার বন্দোবস্ত করো। ইজ ইট সো ইজি? আপনি নিজেরটাই যদি চিন্তা করেন, 18 কোটি লোকের তো চিন্তা করছেন না। কেউ কারোর কিছু খবর আছে? এই রোজা চলে এসেছে, যে কলা 60 টাকা দর্জন ছিল ওই কলা 100 টাকা দর্জন হয়ে গেছে, বা 4টা হোয়াটএভার, বুঝছেন? আপনি যান না, হাতই তো রাখতে পারবেন না কোথাও, গরিব মানুষকে মেরে ফেলতেছে, কোনো কন্ট্রোল নাই। অনেক সময় বিএনপি যে ইলেকশন দাবি করে, আমি বলি ফর গড সেক আপনি চলে যান ইউনূস সাহেব, কাল সকালে ইলেকশন দিয়ে দেন, ইলেকশন হয়ে যাক, অ্যাট লিস্ট এমন একটি গভর্নমেন্ট আসুক যে অ্যাকাউন্টেবল হবে। আওয়ামী লীগের লোকজন আছে, তারা মাইর দেবে যদি না করে। ইলেকশন দিয়ে আপনি চলে যান, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ডিলে করেন না। কিন্তু সত্যি কথা যদি জিজ্ঞেস করেন, এই কারণেই বলছি চলে যাওয়ার জন্য, বিকজ দে আর চোরস। আপনি কি দেখেছেন কত এই শফিকুল আলম টালম, এই আমাদের নাহিদ টাহিদ কত টাকা নিয়ে ইয়ে করেছে, কার কাছে কত টাকা আছে, এগুলি বের হচ্ছে এখন। আপনার ইয়ে কি বলে এটাকে, স্ক্রিনশটস বের হচ্ছে, ওদের বিটকয়েনের ওদের ব্যালেন্স গুলি বের হচ্ছে, চাই রিফর্মস করে যেন যায়, কিন্তু রিফর্মস এদের পক্ষে সম্ভব না। এরা রিফর্মস এর ইউনূস সাহেবের বাপেও করতে পারবে না রিফর্মস। ওনার 14 গোষ্ঠী যদি চলে আসে পারবে না রিফর্মস করতে, ওদের মাথায় কিছু নাই। যদি রিফর্মস করতে পারে, only politicians can do it, nobody else can do it. কালকে দিয়ে দেখ আল্লাহর বাস্তে, আপনি চলে যান, আপনি দেশটাকে ধ্বংস করছেন, আপনি নিজেকে ছাড়া কোনো কিছু চিন্তা করেন না। আপনি যাদের চাকরি করেন আজকে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে।